হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর নিজেদের পড়াশোনার রিভিশন, প্রত্যেকটা সাবজেক্টে রিভিশন করতে তোমরা খুবই ব্যস্ত আছো। তোমাদের হাতে পর্ষদের দ্বারা যে টেস্ট পেপার হয় সেটা কিন্তু তোমাদের হাতে চলে এসেছে। তার সাথে সাথে আমাদের হাতেও কিন্তু চলে এসেছে এই যে। আর এইটারও সলিউশন করাবো না তাই বলে কি হয়, এটারও আমরা সলিউশন শুরু করে দিয়েছি অলরেডি। আর তোমরা যে দেখছো, তোমরা হয়তো ফেসবুক থেকে দেখছো অথবা তোমরা আমাদের ক্যারিয়ার দিশারি একাডেমি মেন চ্যানেল থেকে দেখছো, তো তোমরা এই চ্যানেল থেকেও দেখতে পারো। আমাদের পরবর্তীকালে সমস্ত 9-10 সব ভিডিওগুলো আমাদের ক্যারিয়ার দিশারি 9-10 ইউটিউব চ্যানেলে ছাড়া হবে। তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাও তোমাদেরকে বলছি তোমরা কি করবে, ইউটিউবে যাবে আর লিখবে সিডিএ 9-10। সিডিএ 9-10 লিখলে কিন্তু এই চ্যানেলটা তোমাদের সামনে চলে আসবে। এই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে সাথে তোমরা প্রত্যেকটা ভিডিওকে ওয়াচ করে লাইক করে দেবে। কারণ এই মুহূর্তে তোমাদের কেমন অবস্থা বলো তো, ওই যে বেডের মধ্যে এক গুচ্ছের সব বইগুলো খুঁজে এইটা একবার পড়বো, ওইটা একবার পড়বো, ওইটা একবার পড়বো, এরকম অবস্থা তোমাদের। তো এইসব অবস্থা যাতে তোমাদের না হয় তার জন্য কিন্তু এই যে এতগুলো ভিডিও আছে, প্রত্যেকটা দেখো আমাদের ভূগোল, গণিত, জীবন বিজ্ঞান তো আমি নিচ্ছি সমস্ত কিছু। তোমাদের আশিস স্যার আছে, বিপ্রদীপ স্যার আছে, সবাই কিন্তু তোমাদের সাহায্য করতে একদম তৎপর হয়ে উঠেছে। তোমাদেরকে জাস্ট কি করতে হবে, ভিডিওগুলোকে দেখে নিতে হবে, ভিডিওগুলোকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিতে হবে। আর তোমাদের প্রত্যেকটা ভিডিওকে একদম প্রথম থেকে শেষ অবধি দেখে নিতে হবে। কারণ আমরা কি করছি, আমরা এরকম স্পিড রান করছি না যে একটা এটার উত্তর এটাই হয়ে যাবে, এটার উত্তর এটাই হয়ে যাবে, এরভাবে বলে দিচ্ছি না। আমরা প্রত্যেকটা অপশনটাকে কি করছি, আরো বেশি করে ডিসকাস করে দিচ্ছি, আরো একটু ডিপে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যায়। এর পরবর্তীকালে তোমাদের ওয়ান শট ভিডিওগুলো আসবে, যেখানে সাজেশন দেবো যে কোন কোয়েশ্চেনগুলো আসতে পারে না পারে। তো এই ব্যাপারগুলো থাকবে। তো তোমাদের কি করতে হবে, দেখো আমরা এখন পর্ষদ টেস্ট পেপার সলিউশন করছি। আমাদের কাছে এখনো এবিটি অলরেডি আমরা করেছি, দেখো এবিটিও আছে আমাদের কাছে এখানে ডাব্লিউবিএইচও আছে। তোমরা যেটা বলবে সেটা আমরা সলিউশন করাবো, তোমাদেরকে জাস্ট কমেন্ট করে জানাতে হবে। তো তোমরা সেরকম হিসাবে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো আমরা শুরু করছি আজকে। আজকে আমরা এই যে আজকে আমরা শুরু করব বনশঙ্কা হাই স্কুল। তোমাদের এই যে পর্ষদের টেস্ট পেপারটা পেয়েছি আমি, তো এখানে আজকে আমরা শুরু করব বনশঙ্কা হাই স্কুল 312 পাতা। এই 312 পাতাটা আমরা এখানে সলভ করব। তার সাথে সাথে আমরা যে একটা টেস্ট পেপার রয়েছে, শুধু এই যে একটা টেস্ট পেপার করব তা নয়, আমরা কিন্তু এর সাথে সাথে প্রত্যেকটা অপশনকে ডিসকাস করবো যে কেন এটার অ্যান্সার হলো না। তো তোমাদের কি করতে হবে, ওই যে বললাম, ইউটিউবে যাবে, সিডিএ 9-10 সার্চ করবে। সিডিএ 9-10 সার্চ করলেই তোমাদের সামনে চ্যানেলটা চলে আসবে এবং সেটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন, বেল নোটিফিকেশনটা অন করে দেবে, ঠিক আছে? যাতে একদম তোমাদের ভিডিও আমরা দিলেই যাতে তোমাদের ফোনে টুং 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 করে একটা আওয়াজ হয় এবং সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের পরীক্ষা যাতে আরো ভালো হয়, ঠিক আছে? চলো প্রথম কোয়েশ্চেন যাই আমরা। প্রত্যেকবারের মতোই এটা রং বেছে নিলাম, ঠিক আছে? লালে লিখছি আজকে, লালে একটু লিখি। আমি এটাকে একটু কমিয়ে নিই, ঠিক আছে? আরেকটু কমাবো, আরেকটু কমিয়ে নিই, ঠিক আছে? চলো, বলেছে নিচের কোন জোটটি সঠিক নয়? জিব্রেলিন উৎস পরিপক্ক বীজ, জিব্রেলিন উদ্ভিদের মূল ও কাণ্ডের বর্ধনশীল অঞ্চলে ভাজক কলায় সংশ্লেষিত হয়, জিব্রেলিন পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, জিব্রেলিন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। দেখো ভালো জিনিসটাকে বোঝো এখানে। এই জিব্রেলিন হচ্ছে একটা, দেখো এর সাথে সাথে আমরা বিভিন্ন জিনিসগুলো করব। এই জিব্রেলিন হচ্ছে একটা N2 বিহীন হরমোন, N2 বিহীন হরমোন, ঠিক আছে? বাংলা বানান ভুল হলে আমাকে তোমরা কেউ কিছু বলবে না, ঠিক আছে? আমি বাংলা জানি না ভালো করে, তোমরা বাংলা শিখিয়ে দেবে আমাকে। দেখো জিব্রেলিনের উৎস হচ্ছে, দেখো জিব্রেলিন হচ্ছে এক ধরনের N2 বিহীন হরমোন। এর সবথেকে যে প্রধান কাজ, এর সবথেকে প্রধান কাজ হচ্ছে বীজের সুপ্ত সুপ্তাবস্থা ভঙ্গন করা, সুপ্তাবস্থা ভঙ্গন করা। তো যদি বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করতে হয় তাহলে পরিপক্ক বীজের মধ্যে অবশ্যই সে থাকবে। তার মানে এইটা আনসার তোমাদের হবে না, তার কারণ এখানে বলছে কোনটা সঠিক নয়, তাই না? বলেছে কোনটা সঠিক নয়, তাই তো? তাহলে এখানে অবশ্যই পরিপক্ক বীজের মধ্যে জিব্রেলিন থাকবে। আচ্ছা, জিব্রেলিনের আরেকটা খুব ভালো জিনিস আছে, সেইটা হচ্ছে এই জিব্রেলিনের আরেকটা ভালো জিনিস হচ্ছে সে কি করে, বোল্টিং করে। কি করে? বোল্টিং করে। এবার এই বোল্টিং মানে কি? বোল্টিং মানে কি? বোল্টিং মানে হচ্ছে এই যে একটা কাণ্ড আছে, এই কাণ্ডের মধ্যে তোমরা যদি বাঁশকে দেখেছো, বাঁশ হচ্ছে একটা ঘাস, নট এ গাছ, ঠিক আছে? এটা ঘাস। তাহলে এই বাঁশের মধ্যে এই ধরনের গিঁট দেখতে পাবে, তো এইগুলোকে বলা হয় পর্ব, এটাকেও বলা হবে পর্ব। এবার এই দুটোর মধ্যেখানে যে অংশ, এইটাকে বলা হবে পর্ব মধ্য। এবার এই জিব্রেলিন কি করে, এই জিব্রেলিন তোমাদের এই পর্ব মধ্যের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করে, এইটারই নাম হচ্ছে বোল্টিং। এবার এই পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করছে, নাকি পর্ব মধ্য বা পর্বগুলোর সংখ্যা বৃদ্ধি করছে? এ পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে কিন্তু পর্বের সংখ্যা বৃদ্ধি করছে না। তো অপশনটাকে পড়ো, বলছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, অবশ্যই করে।
এবং উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না, এটাও কারেক্ট অ্যান্সার, তাই না? তার মানে এটা হচ্ছে তোমাদের ঠিকঠাক বলেছে, মানে এইগুলো কোনোটাই তোমাদের কিন্তু অ্যান্সারে আসছে না। দেখো এইখানে একটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে খ, যে জিব্রেলিন উদ্ভিদের মূল ও কাণ্ডের বর্ধনশীল অঞ্চলে ভাজক কলায় সংশ্লেষিত হয়। জিব্রেলিন কখনো ভাজক কলায় সংশ্লেষিত হয় না। ভাজক কলায় কে থাকে? অক্সিন থাকে। এই যে একটা গাছের ভাজক কলা মেরিস্টেমেটিক টিস্যু কোথায় থাকে? আমাদের একদম টিপে, মানে একদম উদ্ভিদের একদম অগ্রমুকুলের ওই জায়গাটাতে থাকে, একদম মূলের নিচে একদম ডগার দিকে থাকে, তাই না? তো এইখানে এইটার কার কাজে? ভাজক কলাতে থাকে কে? অক্সিন থাকে। ভাজক কলাতে কে থাকে? অক্সিন থাকে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। জিব্রেলিন সম্পর্কিত সমস্ত ডিটেলস গুলো দিয়ে দিলাম, তার সাথে সাথে কোনটা অ্যান্সার হবে সেটাও আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, চলো। নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক সেটি চিহ্নিত করো। নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক, কোন বাক্যটি সঠিক হবে? দেখো এইখানে আগেটা সঠিক নয় বলেছিল, এটা কিন্তু আমাদের কি করতে হবে? কোনটা সঠিক সেটা চিহ্নিত করতে হবে। অক্ষিগোলক লম্বা হওয়ার কারণে মায়োপিয়া হয়। হাইপারমেট্রোপিয়াতে প্রতিবিম্ব রেটিনার অগ্রভাগে সৃষ্টি হয়। লেন্সের বক্রতা কমে গেলে প্রেসবায়োপিয়া হয়। না প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা পরলে ক্যাটারাক্ট এড়ানো যায়। তাহলে তিনটে হবে ভুল আর একটা সঠিক, সেই সঠিকটাকে চিহ্নিত করতে হবে। দেখো, অক্ষিগোলক লম্বা হওয়ার কারণে কি মায়োপিয়া হয়? না হাইপারমেট্রোপিয়াতে প্রতিবিম্ব রেটিনার অগ্রভাগে সৃষ্টি হয়। দেখো এই মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া ব্যাপারটা কি? মায়োপিয়াতে কি হয়, যদি এইখানে লেন্স থাকে আর এইটা হচ্ছে যদি রেটিনা, তাহলে ছবিটা কোথায় সৃষ্টি হয় বলতো? একদম লেন্সের আগে সৃষ্টি হয়ে যায়, ওই জন্য আমরা দূরের জিনিসটাকে দেখতে পাই না। কিন্তু যখন আমরা হাইপারমেট্রোপিয়া বলবো তখন কি হবে, এইখানে যদি এটা লেন্স হয় আর এইটা যদি তোমাদের রেটিনা হয়, তাহলে কি হবে? এই ছবিটা তোমাদের লেন্সের রেটিনার পরে সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মায়োপিয়া আর এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে? এটা হাইপারমেট্রোপিয়া। তাহলে দেখো এইখানে বলেছে যে হাইপারমেট্রোপিয়াতে প্রতিবিম্ব রেটিনার অগ্রভাগে সৃষ্টি হয়, কিন্তু রেটিনার অগ্রভাগে তো সৃষ্টি হচ্ছে না, রেটিনার বাইরে সৃষ্টি হচ্ছে। তার মানে এটা তো অলরেডি ভুল আছে, তার মানে এটা তো কোনো রকম অ্যান্সার হলো না। লেন্সের বক্রতা কমে গেলে প্রেসবায়োপিয়া হয় না। লেন্সের বক্রতা কমার সাথে প্রেসবায়োপিয়া কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? প্রেসবায়োপিয়াকে বলা হয় ওল্ড এজ হাইপারোপিয়া বা ওল্ড এজ হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে? বোঝাতে পারলাম আমি? লেন্সের বক্রতা কমে গেলে প্রেসবায়োপিয়া হয়, এটা হয় না। প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা পরলে ক্যাটরাক্ট এড়ানো যায়। ক্যাটরাক্ট মানে হচ্ছে চোখের ছানি পড়া, ঠিক আছে? চোখের ছানি পড়া, এখানে অপারেশন করতে হয়, তাছাড়া কোনো অপশন নেই, ঠিক আছে? এটাও তোমাদের অ্যান্সার হলো না। তো তোমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? যে অক্ষিগোলক লম্বা হওয়ার কারণে মায়োপিয়া হয়। তোমার অক্ষিগোলক যদি লম্বা হয়ে যায় তাহলে তুমি দূরের জিনিস দেখতে পাবে না, দূরের জিনিসটা ঠিকঠাক রেটিনার মধ্যে ফোকাস করতে পারবে না, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে মায়োপিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে তুমি দূরের জিনিস দেখতে পাবে না। দূরের জিনিস দেখতে পাবে না কেন? কারণ দূরের জিনিস থেকে যেসব রশ্মিগুলো আসছে সেগুলো তোমার রেটিনার আগেই মিলিত হয়ে যাবে, রেটিনাতে আর মিলন হবে না। তো রেটিনাতে ইমেজ তৈরি হবে তবে তুমি দেখতে পাবে, কিন্তু মায়োপিয়াতে রেটিনার আগেই তৈরি হয়ে যায়, রেটিনার অগ্রভাগে তৈরি হয়ে যায়। বুঝতে পারলাম? তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ক, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, র্যানভিয়ারের পর্ব দেখা যায়। আচ্ছা, এবার র্যানভিয়ারের পর্বটা কি? র্যানভিয়ারের পর্ব কি? র্যানভিয়ারের পর্ব বুঝতে গেলে আমাকে এখানে একটা আলাদা স্লাইড নিতে হবে, ভালো করে বুঝবে। এখানে একটা আমি যদি নিউরনটাকে আঁকা চেষ্টা, রাফ একটা নিউরন আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? এটা আমাদের ওই নিউরনের মাথাটা, এগুলো কি আঁকছি আমি? ডেনড্রন, ডেনড্রাইট। এটা রাফ আঁকছি, তোমরা আমার থেকে ভালো আঁকতে পারো, ঠিক আছে? আমি তো আঁকাতে অতটা ভালো নয়। এবার এইখানে কি আছে? নিউক্লিয়াস আছে, এবং এইখান থেকে একটা এরকম ভাবে কি বেরিয়েছে? এটা অ্যাক্সন বেরিয়েছে। কি বেরিয়েছে? অ্যাক্সন বেরিয়েছে, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে প্রান্তপুরুষ, ঠিক আছে? এবার এইখানে অনেক ডট ডট, এখানে অনেক ডট 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 স্ট্রাকচার তোমরা দেখতে পাবে, অনেক ডট 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 স্ট্রাকচার দেখতে পাবে, এমনকি এইগুলোতেও দেখতে পাবে, হালকা দেখতে পাবে, ঠিক? বুঝতে পেরেছি? এবার এই ডট ডট স্ট্রাকচারগুলোকে বলা হয় নিজল দানা, নিজল গ্রানিউলস বা নিজল দানা। এটা কিন্তু তোমরা একজনে দেখতে পাবে না, এটা শুধু তুমি ওই কোষ দেহকে দেখতে পাবে, ঠিক আছে? এই টোটাল এইটা কি? এইটা হচ্ছে তোমাদের কোষ দেহ, এটা হচ্ছে তোমাদের কোষ দেহ, ঠিক আছে? আর এই যে এই জায়গাটা হচ্ছে তোমাদের একজন, এই জায়গাটা হচ্ছে তোমাদের একজন, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে তোমাদের ডেনড্রন, আর ডেনড্রন থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট। বুঝতে পারলাম? নর্মাল একটা স্ট্রাকচার আঁকলাম। এই জায়গাটার নাম কি? একজন হিলক। এই জায়গাটার নাম হচ্ছে একজন, একজন হিলক, ঠিক আছে? ঠিক আছে, এইবার এইখানে দেখো ভালো করে, এখানে কয়েকটা জিনিস আমি আঁকবো। এই যে আমাদের একজনটা রয়েছে, একজনের এরকম ভাবে ওপর দিয়ে একটা কি থাকে? না মায়োলিন কভার থাকে। কি বললাম?
একজনের ওপরে এরকম ভাবে মায়োলিন কভার থাকে, যেটাকে আমরা মায়োলিন সিদ বলি। ঠিক আছে, এবার যে নিউরনগুলোর মধ্যে মায়োলিন কভার থাকবে বা মায়োলিন সিদ থাকবে তাদেরকে বলা হবে মেডুলেটেড নিউরন বা মাইলিলেটেড নিউরন, আর যাদের মধ্যে মায়োলিন সিদ থাকবে না তাদেরকে বলা হবে নন মেডুলেটেড। তাহলে এইটাকে কি বললাম আমি, এটাকে বলা হবে মায়োলিন সিদ, এটাকে বলা হবে মায়োলিন সিদ। ঠিক আছে, এবার এই মায়োলিন সিদ এর মধ্যে এরকম টাইপের কতগুলো কোষ পাওয়া যাবে, একটাই কোষ পাওয়া যাবে এক একটা জায়গাতে, এর মধ্যে কতগুলো কোষ পাওয়া যাবে, এই কোষগুলোর নাম হচ্ছে সোয়ান কোষ, এই কোষগুলোর নাম হচ্ছে সোয়ান কোষ। এইবার যে মেন জায়গাটা সেইটা হচ্ছে আমাদের দেখো এই যে গ্যাপগুলো রয়েছে, এই যে গ্যাপগুলো রয়েছে এইগুলোকে বলা হবে র্যানভিয়ারের পর্ব, এইগুলোকে বলা হবে র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, নোটস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। এবার এই নোটস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব কখন তৈরি হচ্ছে, যখন ওই একজনের মধ্যে মাইলিন সিটটা রয়েছে। যদি এইখানে আরেকটা নিউরন আমি আঁকি নর্মাল রাফে, তাহলে ঠিক এইটা হচ্ছে আমাদের একজনটা, এটা হচ্ছে ঠিক আমাদের একজনটা, তাহলে এইখানে কোনো মাইলিন কভার নেই, এখানে কোনো মাইলিন কভার নেই, আমি রাফলি আঁকছি, হ্যাঁ এখানে কোনো মাইলিন কভার নেই। তাহলে এর মধ্যে যদি মাইলিন কভার না থাকে তাহলে কি এর মধ্যে কোনো র্যানভিয়ারের পর্ব থাকবে? এইখানে তো মাইলিন কভারটা রয়েছে বলে এখানে র্যানভিয়ারের পর্বটা রয়েছে, মাঝখানে মাঝখানে খাঁজ সৃষ্টি হচ্ছে, তাহলে ওই জন্য র্যানভিয়ারের পর্বটা তৈরি হচ্ছে। কিন্তু এইখানে যদি কোনো মাইলিন কভার নাই থাকে তাহলে কোনো কি খাঁজ তৈরি হবে ওখানে, কোনো র্যানভিয়ারের পর্ব থাকবে? থাকবে না, তাই না? তাহলে যার মধ্যে মাইলিন সিদ আছে তার মধ্যে র্যানভিয়ারের পর্ব আছে। এবার আমি কি বললাম যে এই যে মাইলিন সিদ রয়েছে এইটা কোনো নিউরনের একজনে থাকতে পারে এবং কোনো নিউরনের একজনে নাও থাকতে পারে। যে নিউরনের একজনে মাইলিন কভার থাকবে সেখানে র্যানভিয়ারের পর্ব থাকবে, এবং যে নিউরনের একজনে মাইলিন কভার থাকবে না তার মধ্যে কি হবে, আমাদের র্যানভিয়ারের পর্বও কিন্তু থাকবে না, তাই না? তো বোঝাতে পারলাম আমি এই ব্যাপারটা একদম। তাহলে এখানে কি করতে হবে দেখো, আমি ভালো করে লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে চলো। এবার কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ো এখানে, যে র্যানভিয়ারের পর্ব দেখা যায়, র্যানভিয়ারের পর্ব কোথায় দেখা যায়, র্যানভিয়ারের পর্ব কোথায় দেখা যায়? সকল নিউরনের একজনে না, সকল নিউরনের একজনে দেখা যায় না, সকল নিউরনের ডেনড্রনে তো র্যানভিয়ারের পর্ব দেখাই যাবে না, কিছু নিউরনের একজনে, হ্যাঁ কিছু নিউরনের একজনে, ডেনড্রনে তো এমনিতেও দেখা যায় না। ঠিক আছে, তাহলে যেসব নিউরনের একজনে মাইলিন সিদ থাকবে সেই সব নিউরনের কিন্তু র্যানভিয়ারের পর্ব থাকবে। যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি, যে এর মধ্যে সিগন্যালটা তাড়াতাড়ি পৌঁছাবে না এই নিউরনটার মধ্যে নিউরনটা তাড়াতাড়ি পৌঁছাবে, মানে বলতে চাইছি যে মেডুলেটেড নিউরনের মধ্যে সিগন্যাল তাড়াতাড়ি ট্রান্সফার হবে না নন মেডুলেটেডের মধ্যে, তোমাদের অ্যান্সার হবে যে মেডুলেটেড যার মধ্যে আছে, যে নিউরনটার মধ্যে সেইটার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি সিগন্যালগুলো ট্রান্সফার হবে। তার কারণ এইখানে সিগন্যালটা জাম্প করে করে যাবে, একবার প্রথমে এখান থেকে এসে এইখানে ঢুকবে, আবার দেন এইখানে, দেন এইখানে, এভাবে জাম্প করতে করতে যাবে। ঠিক আছে, তুমি দৌড়াবে আর একজনের ঝাঁপাবে, তাহলে কে বেশি তাড়াতাড়ি যাবে? যে ঝাঁপাবে সে তাড়াতাড়ি বেশি যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন চলে আসো, মাইক্রোটিবিউল সংক্রান্ত নিচের কোন কাজটি সঠিক তা স্থির করো। মাইক্রোটিবিউলস কি করে? মাইক্রোটিবিউলস তোমাদের বেমতন্তু গঠন করে। কাদের মধ্যে গঠন করে মাইক্রোটিবিউলস? কাদের মধ্যে বেমতন্তু গঠন করে? উদ্ভিদের মধ্যে। উদ্ভিদদের মধ্যে বেমতন্তু কে গঠন করে? অনুনালিকা বা মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলসকে বাংলাতে অনুনালিকা বলা হয়। আচ্ছা, প্রাণীদের মধ্যে কে গঠন করে? প্রাণীদের মধ্যে কে গঠন করে না সেন্ট্রোজোম। কে গঠন করে? সেন্ট্রোজোম। আচ্ছা, প্রাণীদের মধ্যে যে বেমতন্তু গঠন হয় তাকে কি বলে? তাকে বলে অ্যাস্ট্রাল। তাকে কি বলে? অ্যাস্ট্রাল রশ্মি, তাই না? অ্যাস্ট্রাল রে বা অ্যাস্ট্রাল রশ্মি। আর উদ্ভিদেরটাকে বলা হয় অ্যানাস্ট্রাল। উদ্ভিদেরটাকে বলা হয় অ্যানাস্ট্রাল। ঠিক আছে, মনে থাকবে প্রাণী হচ্ছে অ্যাস্ট্রাল, উদ্ভিদের হচ্ছে অ্যানাস্ট্রাল। উদ্ভিদের মধ্যে কে বেমতন্তু তৈরি করে? উদ্ভিদের মধ্যে তৈরি করে তোমাদের হচ্ছে অনুনালিকা, আর প্রাণী কোষের কে তৈরি করে সেখানে হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। নেক্সট কোয়েশ্চেন চলে এসো, নিচের কোনটি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য নয় তা শনাক্ত করো। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিসের মাধ্যমে তৈরি হয়? না কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে তৈরি হয়। আর প্রাণী কোষে কিসের মধ্যে তৈরি হয়? যে ক্লিভেজ বা কন্ট্রাকটাইল রিং বা ফিউরো গঠনে বা খাঁজ গঠনের মাধ্যমে তৈরি হয়। তাহলে দেখো এখানে কোষপাত গঠনের মাধ্যমে ঘটে, হ্যাঁ ঘটে। টেলোফেজ দশায় শুরু হয়, হ্যাঁ টেলোফেজ দশাতেই শুরু হবে। ক্লিভেজ পদ্ধতিতে ঘটে না, ক্লিভেজ পদ্ধতিতে কিন্তু উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস হয় না। সাইটোকাইনেসিস মানে কি? যে সাইটোপ্লাজমটাকে দুভাগে ভাগ করবে, তাই না? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে যে নিউক্লিয়াসটাকে ভাঙবে দুভাগে, এবং সাইটোকাইনেসিস মানে হচ্ছে যে সাইটোপ্লাজমটাকে ভাঙবে। তো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে কি হচ্ছে
না কোষপাত গঠনের মাধ্যমে হচ্ছে, ক্লিভেজের দ্বারা কিন্তু হয় না। এবং এটাও কিন্তু ঠিক, গোলগি বস্তু থেকে ক্ষরিত পদার্থ কোষপাত গঠন করে। কিন্তু এখানে অ্যান্সার যেহেতু কোনটা নয় বলেছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে গ। ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে গ। আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। নিচের কোন জোটটি সঠিক বলেছে, তাই না? কোনটা সঠিক বলেছে? সাইটোসিন ও ইউরাসিল পিউরিন ক্ষারক, অ্যাডেনিন গুয়ানিন পিউরিন ক্ষারক, অ্যাডেনিন গুয়ানিন পিরিমিডিন ক্ষারক, থাইমিন সাইটোসিন পিউরিন ক্ষারক। তাহলে আগে বুঝে নাও এখানে পিউরিন পিরিমিডিনের ব্যাপারটা আগে ভালো করে এখানে বুঝে নাও। ঠিক আছে, তাই না? তাহলে আমাদের আছে এখানে পিউরিন। আচ্ছা, পিউরিন কতগুলো আছে আমাদের? পিউরিন আছে অ্যাডেনিন আর গুয়ানিন। আচ্ছা, পিরিমিডিন কতগুলো আছে? পিরিমিডিন কতগুলো আছে? না, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। আচ্ছা, এইবার এই ইউরাসিলটা কোথায় থাকে? এই ইউরাসিলটা থাকে আরএনএ তে। ইউরাসিলটা থাকে আরএনএ তে। কার পরিবর্তে থাকে? না, থাইমিনের পরিবর্তে থাকে। অ্যাকচুয়ালি ডিএনএ তে যখন তুমি দেখবে তখন পাবে এ ডাবল বন্ড টি আর জি ট্রিপল বন্ড সি। এ সবসময় থাইমিনের সাথে বন্ড করবে, অ্যাডেনিন থাইমিন, আর জি সবসময় সাইটোসিনের সাথে বন্ড করবে। কিন্তু তুমি যখন আরএনএ তে দেখবে, আরএনএ তে কিন্তু তুমি এই থাইমিনটাকে পাবে না। এই থাইমিনের বদলে তুমি কি পাবে? ইউরাসিল পাবে। থাইমিনের বদলে এখানে তুমি ইউরাসিল পাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? তাহলে এই পিউরিন ক্ষারকটা কে? পিউরিন ক্ষারকটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। তাহলে এইটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অ্যাডেনিন আর গুয়ানিন। বুঝতে পারলাম? চলো নেক্সট। ক্যাপিটাল বি স্মল বির সংকরায়নে উৎপন্ন হেটেরোজাইগাস ও হোমোজাইগাস গিনিপিগের অনুপাত হলো। আচ্ছা, এইটা আমরা আগে একটা ক্রস করব, ক্রস না করলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, এর সাথে কার? এর সাথে হচ্ছে তোমাদের এই যে। আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে স্মল বি ক্যাপিটাল বি কি ডিনোট করছে, নাম বলবে ক্যাপিটাল বি মানে হচ্ছে কালো। কার? গিনিপিগের রং কালো, আর স্মল বি হচ্ছে সাদা। তাহলে এইটা হচ্ছে পিওর একদম সাদা, তাই না? এটা হচ্ছে পিওর সাদা রং, আর এইটা হচ্ছে কালো। কেন কালো? কারণ এই ক্যাপিটাল বিটা হচ্ছে প্রকট, আর স্মল বিটা হচ্ছে প্রচ্ছন্ন। তার প্রচ্ছন্ন সবসময় সমসংকর অবস্থাতে বা হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পায়, আর আমাদের প্রকট তোমাদের হোমোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়, তার সাথে সাথে হেট্রোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়। তাহলে এখানে ক্রসটা করো, এরকম হচ্ছে ঠিক। আচ্ছা, এর সাথে আবার এর মেলাও, এইখানেও সেই একই ব্যাপারটা দাঁড়াচ্ছে। এর সাথে এটা মেলাও, সরি এখানে সাদা পেলাম আমি, আর এখানে এটা মেলালো আমরা সাদা পেলাম। তো দেখলাম এইটা কালো, এটা কালো, এটা সাদা, এটা সাদা, মানে দুটো কালো দুটো সাদা, মানে 2:2 কেটে কেটে দিলে 1:1 হয়ে যাবে। 1:1 কোথাও অ্যান্সার রয়েছে এখানে? এই তো অ্যান্সার রয়েছে 1:1 তোমাদের অ্যান্সার এখানে রয়েছে। বোঝাতে পারলাম? কিভাবে করলাম বোঝাতে পারলাম আমি? যে এইটার সাথে ক্রসটা করে দেবে। ক্রসটা করলে কি হচ্ছে দেখো, একটা দুটো কালো উৎপন্ন হচ্ছে আর দুটো সাদা উৎপন্ন হচ্ছে, তার মানে দুটো সাদা দুটো কালো উৎপন্ন হচ্ছে। তোমাদের কোয়েশ্চেনে ওটাই চেয়েছে যে কতগুলো হেটেরোজাইগাস কতগুলো হোমোজাইগাস গিনিপিগের অনুপাত। তাহলে হেটেরোজাইগাস আর হোমোজাইগাস, তাহলে এইটা একটা হেটেরোজাইগাস, এটা একটা হেটেরোজাইগাস, এটা একটা হোমোজাইগাস, এটা একটা হোমোজাইগাস, দুটো হেটেরোজাইগাস দুটো হোমোজাইগাস উৎপন্ন হয়েছে, দুটো কালো দুটো সাদা উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে 2:2, আর 2:2টা মানে হচ্ছে যে 1:1। ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি? নিচের কোনটি এক্স ক্রোমোজোম বাহিত জিন ঘটিত বৈশিষ্ট্য তা স্থির করো। আচ্ছা, আমাদের সিলেবাসে 3টে জিন ঘটিত রোগ আছে, তার মধ্যে দুটো হচ্ছে এক্স লিঙ্ক হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত, আর একটা হচ্ছে আমাদের অটোজোম বাহিত, তাই না? তাহলে এখানে কি হচ্ছে দেখো, যে এক্স এক্স লিঙ্ক যে রোগগুলো ছিল তার মধ্যে ছিল হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, তাই না? তাহলে এখানে হিমোফিলিয়া বর্ণান্ধতার মধ্যে যেকোনো দুটো তুমি যেকোনো একটা দেখতে পেলে হয়ে যাবে, সেটা হচ্ছে এইটা। তাহলে বাদ বাকি এই থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত, চোখের রং হচ্ছে অটোজোম বাহিত, পূর্বপুরুষের কর্ণসূত্র হচ্ছে অটোজোম বাহিত। তাহলে এইগুলো হচ্ছে সব অটোজোম বাহিত। একমাত্র হিমোফিলিয়া বা এখানে বর্ণান্ধতা যদি দিয়ে দিত তাহলেও কিন্তু একই উত্তর হতো। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার বলেছে এক্স স্মল এইচ প্লাস এক্স স্মল এইচ আর এক্স স্মল এইচ ওয়াই এর এরূপ মাতা ও পিতার মধ্যে ক্রস করলে কত শতাংশ হিমোফিলিক পুত্র ও কন্যা হতে পারে? আচ্ছা, এটা ক্রসটা আমি তোমাদেরকে ভালো করে শিখিয়েছিলাম। তাহলে কোয়েশ্চেনে কি আছে? এক্স স্মল এইচ প্লাস এক্স এইচ। তাহলে কি বলেছে? এক্স স্মল এইচ প্লাস আর এক্স স্মল এইচ এর সাথে
কার ক্রস করতে বলেছে, এর সাথে কার ক্রস করতে বলেছে, এখানে ক্রস করতে বলেছে এক্স স্মল এইচ ওয়াই, এক্স স্মল এইচ ওয়াই। ভালো করে বোঝো, এবার ভালো করে বুঝবে। হ্যাঁ, যদি আমরা হিমোফিলিয়া ব্যাপারটাকে ভালো করে বুঝি, তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে এই ক্যাপিটাল এইচটা হচ্ছে তোমাদের প্রকট, আর স্মল এইচটা হচ্ছে প্রচ্ছন্ন। স্মল এইচটা মানে হচ্ছে প্রচ্ছন্ন, তাই না? এইবার স্মল এইচটা যখন একটা ক্যাপিটালের সাথে থাকবে, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে যেটা প্রকট সেটা মানে সেটা প্রকাশ পাবে। যদি একটা ক্যাপিটাল এইচ এর সাথে একটা স্মল এইচ থাকে, সে বাহক হবে। যদি একটাই স্মল এইচ থাকে মহিলার মধ্যে, তাহলে সে বাহক হচ্ছে। যদি দুটোই স্মল এইচ আছে, তাহলে সে আক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু পুরুষদের মধ্যে সেটা হয় না, যেটা থাকবে সেটাই প্রকাশ পেয়ে যাবে। তাহলে এইখানে তো ক্যাপিটাল এইচ কোথাও দেখছো না, তাহলে এই যে এইচ প্লাস রয়েছে, এই যে এইচ প্লাস রয়েছে, এইটাকে ক্যাপিটাল এইচ হিসেবে তুমি ডিনোট করতে পারো। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এবার তুমি ক্রসটাকে করো, এই ক্যাপিটাল এইচ এর সাথে এখানে স্মল এইচ মেশালাম, তাহলে এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। বোঝাতে পারছি? এই এইচ প্লাসটাকে আমি ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছি, দুটোই একই জিনিস। ঠিক আছে, বেশ। এবার এখানে এক্স আর এখানে ওয়াইটাকে নিলাম, কি হলো, এক্স ক্যাপিটাল এইচ আর এখানে ওয়াই হয়ে গেল। আর তারপরে কি নেবো আমরা, এইটাকে ধরবো, এইটাকে ধরে আমরা কি করলাম, এই এক্স এর সাথে মেলালাম, একটা এই দিক থেকে নিচ্ছি, একটা ওই দিক থেকে নিচ্ছি, একটা এক্স স্মল এইচ আর একটাকে এক্স স্মল এইচ হয়ে গেল। আবার এর সাথে আরেকটা মেলাচ্ছি, সেটা হচ্ছে এইটা। এখানে কি হচ্ছে দেখো, এখানে এক্স স্মল এইচ আর এখানে ওয়াই হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে দেখো ভালো করে বুঝবে এই জায়গাটা, এই জায়গাটা না বুঝলে তোমরা কিন্তু আর বুঝতে পারবে না। এই জায়গাটা ভালো করে বোঝো। এ হচ্ছে বাহক মহিলা, এটা হচ্ছে বাহক মহিলা। এ হচ্ছে স্বাভাবিক, এ হচ্ছে স্বাভাবিক পুত্র। এখানে তোমরা এটাকে ইয়ে করবে, হ্যাঁ, এটাকে মহিলা না করে কন্যা করবে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আক্রান্ত, আক্রান্ত কন্যা। আর এটা কি হবে, এইটা হবে আক্রান্ত আক্রান্ত পুত্র। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে তো, পুত্র। ঠিক আছে, এটা হচ্ছে আক্রান্ত পুত্র। তো দেখো এ, আচ্ছা, এ বাহক মানে যে এ নর্মাল লাইফ লিড করবে না এমন না, বাহক মানে সে স্বাভাবিক লাইফ লিড করবে। তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না যে এই মহিলাটা বা এই কন্যাটা হিমোফিলিক। তোমাদের দেখে কিন্তু এটা স্বাভাবিকই মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে তার মধ্যে একটা প্রচ্ছন্ন জিন আছে। ঠিক আছে, সেটাই কিন্তু একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বহন হবে। তাহলে এখানে কি হচ্ছে, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এক্স এইচ মানে দুটোই স্মল, আর এখানে এটা। তাহলে কটা হচ্ছে, এখানে কোয়েশ্চেনে তোমাদের কি চেয়েছে, যে ক্রস করলে কত শতাংশ হিমোফিলিক পুত্র কন্যা হতে পারে, কত শতাংশ হিমোফিলিক পুত্র কন্যা হতে পারে। তাহলে দেখো এটা স্বাভাবিক, এটাও স্বাভাবিক, মানে বাহক স্বাভাবিক, তাহলে দুটো আক্রান্ত, তাহলে 100%-এর মধ্যে দুটো আক্রান্ত মানে হচ্ছে 50% উত্তর তোমাদের। 50% আক্রান্ত, তাহলে 50% কোথাও অপশন রয়েছে? দেখো 50% কোথাও অপশন রয়েছে, 50% তো অপশন এরকম ভাবে নেই। তাহলে আমাদের জিনিসটা এখানে আরেকটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে একটা কন্যা আক্রান্ত হয়েছে আর একটা পুত্র আক্রান্ত হয়েছে। তাহলে 25% কন্যা আক্রান্ত আর 25% পুত্র আক্রান্ত। এই যে ঠিক 50% কন্যা ও 50% পুত্র হিমোফিলিক। এটা কেন হলো দেখো, এই ব্যাপারটাকে একটু ভালো করে বোঝে নাও। দুটো কন্যা হয়েছে আর দুটো পুত্র জন্ম নিয়েছে, তাই না? তাহলে দুটো কন্যার মধ্যে, দুটো কন্যার মধ্যে একটি, দুটো কন্যার মধ্যে কি হয়েছে, একটি আক্রান্ত, দুটি কন্যার মধ্যে একটি আক্রান্ত, তাই না? তাহলে কি হচ্ছে, 100%-এর মধ্যে 50% কি হয়েছে, আক্রান্ত হয়েছে। এরকম ভাবে তোমাদের হিসাবটা করতে হবে। দুটো কন্যার মধ্যে একটা আক্রান্ত, তার মানে 100%-এর মধ্যে 50% আক্রান্ত। সেম একই জিনিস, দুটি পুত্রের মধ্যে একটি আক্রান্ত, মানে 100%-এর মধ্যে 50% আক্রান্ত। তাহলে এটা হয়ে যাবে তোমাদের উত্তর, যে 50, কোথায় গেল, 50% কন্যা, 50% পুত্র হিমোফিলিক। ঠিক আছে, বুঝাতে পেরেছি? চলো, এরকম ভাবে তোমরা কোয়েশ্চেনে সলভ করবে। জীবনের উৎপত্তির সঙ্গে সংশ্লিষ্ট সরল যৌগগুলি হলো, দেখো ভালো করে বুঝবে, এটা অপশন পরে হয়ে যাবে উত্তর। দেখো H2S আছে, মানে এখানে জৈব যৌগ কোনো রকম ভাবে হবে না, সরল যৌগ হবে না। এখানে কার্বন মনোক্সাইড আছে, তার মানে এটাও হবে না। এখানে মিথেন আর অ্যামোনিয়া আছে, মানে এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এখানে কার্বন মনোক্সাইড মানে আছে, এটাও তোমাদের হবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মিথেন আর অ্যামোনিয়া। এরকম ভাবে অপশন এলিমিনেশন তোমরা করতে
পারো। আচ্ছা, ঘোড়ার বিবর্তনের ধারায় নিচের কোন পরিবর্তনটি ঘটেনি তা স্থির করো। ঘোড়ার বিবর্তনের ধারায় নিচের কোন পরিবর্তনটি ঘটেনি, ঘোড়ার যে বিবর্তনগুলো হচ্ছিল সেখানে কোন বিবর্তনটা ঘটেনি। অগ্র ও পশ্চাৎ পদের দৈর্ঘ্য বৃদ্ধি, হ্যাঁ হয়েছিল, অগ্র পশ্চাৎ পদের দৈর্ঘ্য বৃদ্ধি তো হয়েছিল। প্রতিটি পদের চতুর্থ আঙুলের দৈর্ঘ্য স্থূলতা বৃদ্ধি, না, চতুর্থ আঙুলে হয় নাই, 3 নম্বর আঙুলের হয়েছিল, তখন এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এখানে কোনটি ঘটেনি জিজ্ঞেস করেছিল। ঘোড়ার পায়ের 3 নম্বর আঙুলের অনেকগুলো কি হয়েছিল, তোমাদের মডিফিকেশন ঘটেছিল, ঠিক আছে, বিবর্তন এসেছিল, কিন্তু এখানে দেওয়া আছে চতুর্থ আঙুলে। বাদ বাকি অপশনগুলো তো ঠিক। গ্রীবা ও মস্তকে প্রলম্বন হয়েছিল, প্রতিটি তৃতীয় আঙুল ছাড়া অপর আঙুলগুলো হ্রাস প্রাপ্তি, মানে 3 নম্বর আঙুলটা রয়ে গেছিল এবং বাকি আঙুলগুলো কিন্তু আর দেখা যায়নি, সেগুলো হ্রাস পেয়ে গেছিল, এটা ডিজেনারেট হয়ে গেছিল। তাহলে এটা খ হয়ে যাবে উত্তর। অস্তিত্বের জন্য সংগ্রামের সঙ্গে নিচের কোনটি কারণ তা স্থির করো। অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয়, অস্তিত্বের জন্য সংগ্রাম হয়ই বা কেন, তাই না, ওটাই জিজ্ঞাসা করেছে। দেখো ভালো করে বোঝো, আমাদের এই গোটা পৃথিবীর ক্যারিং ক্যাপাসিটি আছে। ক্যারিং ক্যাপাসিটি ইন দ্য সেন্স, তুমি একটা সাইকেল চালাচ্ছ, তুমি স্কুল যাচ্ছ সাইকেল চালিয়ে, মমতা সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছ, মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইকেল চালিয়ে সবুজ সাথী করে স্কুল যাচ্ছ তুমি। এবার স্কুল যেতে যেতে কি হচ্ছে না, তুমি দেখতে পেয়েছো তোমার বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছে, তুমি তোমার বান্ধবীটাকে চাপিয়ে নিলে, চেন বেশ ভালোই জোরে তুমি দিচ্ছ, টানছো একদম, দেখছো যে আরেকটা বান্ধবী রয়েছে, তুমি তাকেও চাপালে, তারপরে আরেকটা বান্ধবী রয়েছে, তুমি তাকে কিভাবে চাপাবে, না হোক করে তুমি তাও চাপিয়ে নিলে, তারপরে আরেকটা বান্ধবী তুমি যদি দেখতে পাও, তাহলে তুমি আর চাপাতে পারবে ওখানে, তাহলে তো তুমি আর যদি চাপিয়ে ফেলো তাহলে তো তুমি খানিক পরেই তুমি পড়ে যাবে, তোমাকে হসপিটালে কিউ ইউ ইউ করে সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে তোমাকে। তার মানে হচ্ছে তোমার ওই সাইকেলের একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, যে 2 থেকে 3 জনের বেশি ওই সাইকেলটা টানতে পারবে না বা তুমি চালাতে পারবে না, ওটার পজিশনটা আর পাওয়া যাবে না, তাই না। তাহলে ওই সাইকেলটার একটা ক্যারিং ক্যাপাসিটি রয়েছে, সেরকম আমাদের টোটাল পৃথিবীটার মধ্যেও একটা ক্যারিং ক্যাপাসিটি আছে, তাই না। এবং সেই ক্যারিং ক্যাপাসিটির বাইরে যখন হয়ে যায় তখন মহামারী দেখা যায়, যেমন করোনা হলো, কোভিড-19 হলো, তাই না। তারাও 100 বছর আগে যেমন প্লেগ হয়েছিল, কলেরা হয়েছিল, প্রত্যেকটা 100 বছর পর পর যখন মানুষের অতিবৃদ্ধি হয়ে যায়, বসবাসের জন্য অযোগ্য হয়ে ওঠে আমাদের এই পরিবেশটা, ক্যারিং ক্যাপাসিটিটাকে ছাপিয়ে যায়, তখন কিন্তু আমাদের অটোমেটিক প্রকৃতি নিজেদের যারা যারা ফিট তাদেরকে নির্বাচন করে নেয় এবং বাদ বাকিগুলোকে এলিমিনেট করে দেয়, না তারা মারা যায়। বুঝতে পারলাম, এই কোভিড-19 কত কত মানুষ মারা গেল, কলেরাতে মারা গেছে, প্লেগে মারা গেছে, তাই না। 76-এর মরণান্তর তোমরা মনে করো, তোমাদের ইতিহাসে পড়ো, কেন দেখা গিয়েছিল, তার কারণ খাদ্যের প্রচুর অভাব ছিল, তাই না। তো এই খাদ্যের অভাবটা কেন হচ্ছে, তুমি যদি হোস্টেলে থাকো, তোমার হোস্টেলে রান্না করার জন্য 10 কেজি চাল আছে, 1 মাস চলে যাবে, কিন্তু সেখানে 100-200 জনের ছেলে চলে এসেছে, তখন কি সেটা একদিনও যাবে, একদিনও যেতে পারবে না, তাই না। বুঝতে পারলাম, তাহলে এই হচ্ছে ব্যাপার, যে যত বেশি সংখ্যা থাকবে তত বেশি খাদ্য বাসস্থানের জন্য লড়াই হবে। তাহলে এইটাই হচ্ছে মেন পয়েন্ট, যে সীমিত খাদ্য বাসস্থানের জন্য কিন্তু আমাদের অস্তিত্বের জন্য সংগ্রামটা হয়। তাহলে ওই সাইকেলের এক্সাম্পলটা দিয়ে মনে রাখবে ক্যারিং ক্যাপাসিটি ব্যাপারটা কি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি নাইট্রিফিকেশন ধাপের সঙ্গে সংশ্লিষ্টতা স্থির করো। নাইট্রিফিকেশন আমি বারবার পড়িয়েছিলাম যে এইখানে থাকবে অ্যামোনিয়া, আচ্ছা অন্য কালিতে লিখি, এটা অন্য কালি হচ্ছে, আমি কি নেবো, গ্রিন নিলাম, ঠিক আছে। অ্যামোনিয়া থাকবে, এই অ্যামোনিয়া থেকে কি তৈরি হবে, নাইট্রাইট তৈরি হবে। আচ্ছা, এই নাইট্রাইট থেকে কি তৈরি হবে, নাইট্রেট। এই নাইট্রাইট থেকে কি তৈরি হবে, নাইট্রেট তৈরি হবে। এবং এই ব্যাকটেরিয়াগুলোর নাম কি, এই ব্যাকটেরিয়াগুলোর নাম কি, এই প্রথম ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নাইট্রোসোমানাস, এটা নাইট্রোসোমানাস, আর এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে তোমাদের নাইট্রোব্যাক্টার। এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নাইট্রোব্যাক্টার, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে তোমাদের নাইট্রিফিকেশনের ধাপসমূহ, ঠিক আছে, এটা তোমাদের নাইট্রিফিকেশন। তাহলে অপশনের সাথে মেলাও, অ্যামোনিয়া নাইট্রাইট থেকে নাইট্রেট, বুঝতে পারলাম, NO2 থেকে NO3, ঠিক আছে, বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোটটি সঠিক। পশ্চিমঘাট রেড পান্ডা, পূর্ব হিমালয় ওরাংওটাং, ইন্দো বার্মা লায়ন টেইলড ম্যাকাক, না সুন্দারল্যান্ড র্যাফলেসিয়া। দেখো এখানে সব থেকে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে যে সুন্দারল্যান্ড র্যাফলেসিয়া, সুন্দারল্যান্ডের মধ্যে র্যাফলেসিয়াটা পাওয়া যায়, ঠিক আছে। এবার যদি তোমাদের পূর্ব হিমালয় বলা হয়, তাহলে এই রেড পান্ডাটা পূর্ব হিমালয়ে পাওয়া যায়, ঠিক আছে, পূর্ব হিমালয়ের মধ্যে রেড পান্ডা পাওয়া যায়। আচ্ছা, যদি বলে একটা গাছ, তাহলে বলবে রডোডেনড্রন, তাহলে বলবে রডোডেনড্রন, ঠিক আছে, তাহলে বলবে রডোডেনড্রন। বুঝতে পারলাম আমি, বুঝতে পেরেছি, বেশ, ঠিক আছে। চলো, নিচের কোনটি ক্রায়ো সংরক্ষণের উপাদান নয়। দেখো রেণু ক্রায়ো সংরক্ষণের মধ্যে আমাদের সংগ্রহ করা হয়, বীজও করা হয়, শুক্রাণু করা হয়, কিন্তু ডিম্বাশয় করা হয় না, তাহলে এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার,
যাবে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে কোনটি নয় বলেছে, তাই না? ক্রায়ো সংরক্ষণ হচ্ছে এক ধরনের এক সিতু, এক ধরনের এক, কি রে মুছে গেল কেন? এই চলে এসছে। ক্রায়ো সংরক্ষণ হচ্ছে এক ধরনের এক সিতু। আচ্ছা, কত ডিগ্রি টেম্পারেচার ব্যবহার করা হয় এখানে? না, নাইট্রোজেন ব্যবহার করা হয় এবং কত ডিগ্রি টেম্পারেচার? -196 ডিগ্রি টেম্পারেচারে ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ক্রায়ো সংরক্ষণ ব্যাপারে তোমাদের সমস্ত জিনিসটা বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? বোঝাতে পারলাম কি পারলাম না? এরপর আছে আমাদের শূন্যস্থান, এরপর আছে আমাদের শূন্যস্থান। কি জীবন বিজ্ঞান ভালো লাগছে না লাগছে না? আর তো কয়েকদিন পর পরীক্ষা। এইবার যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নেই, তাহলে এইবার কিন্তু বড় বড় খেজুরের গুড়ে যে রসগোল্লার সাইজগুলো দেখেছো 10 টাকা দামে, যে বড় বড় সাইজ, এরকম দুটো গোল্লা পেয়ে যাবে। তো এই গোল্লা থেকে বাঁচতে হলে এবার পড়াশোনা শুরু করে দাও, ভিডিওগুলো দেখতে শুরু করে দাও, যেখানে অসুবিধা হচ্ছে, যে অপশনে অসুবিধা হচ্ছে সেগুলো কমেন্ট করে জানাও, ঠিক আছে? মোট কথা হচ্ছে এইটাই তোমার লাইফের কিন্তু আসল জায়গা। এই পরীক্ষাটাই তোমাদের লাইফের মেন যে ধাপ, ওই ধাপটাকে সিলেক্ট করবে এই পরীক্ষাটা। তোমরা লাইফে কোন দিকে এগোবে, সায়েন্স যাবে, আর্টস যাবে, কমার্স যাবে, না ভোকেশনাল যাবে, কোন দিকে এগোবে সেইটার নিভটাকে রাখবে এই মাধ্যমিক পরীক্ষাটা। বুঝতে পারলাম? এই মাধ্যমিক পরীক্ষাটাই কিন্তু তোমাদের আসল জীবনের একটা পরীক্ষা, যেখান থেকে তোমাদের আসল জীবনটা শুরু হচ্ছে। তোমরা তো এখনো ওই যে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে শুরু করোনি, এই অস্তিত্বের জন্য সংগ্রামটা এই 10 ক্লাসে পর শুরু হবে। এই 10 ক্লাসে পর বুঝবে যে আসল পরীক্ষাটা কোথায় হচ্ছে, মানে আসল কম্পিটিশনটা কোথায়। এইখানে তুমি শুধু তোমার পাড়াপড়শি বন্ধু বান্ধবী এবং ওয়েস্ট বেঙ্গলে যত 10 ক্লাসের ছাত্রছাত্রী তাদের সাথে কম্পিটিশন করছো, এরপরে যখন বেরোবে 11, 12 আরো চাকরি বাকরির কথা মাথায় আসবে, তখন বুঝবে আসল কম্পিটিশনটা কোন জায়গাতে। তাহলে এই পরীক্ষাতে শুরু করে দাও। আর জীবন বিজ্ঞান অতি সহজ সাবজেক্ট, কিন্তু এটাকে একটু দলাই মালাই ঝাড়াই মারাই করতে হবে, এখানে একটু বুঝতে হবে ব্যাপারগুলোকে। একদম ইজি নাম্বার তোমরা পাবে, ঠিক আছে? বাকি সাবজেক্টগুলো তোমার নাম্বার কমিয়ে দেবে, কিন্তু জীবন বিজ্ঞান কখনো তোমাকে নিরাশ করবে না, ও কিন্তু সবসময় তোমার নাম্বারটাকে বাড়াবে। জাস্ট তোমাদের একটু একটু রিভিশন করতে হবে, ঠিক আছে? তোমরা রিভিশন করে দাও, আমাকে জানিয়ে যাও, আমি তো তোমাদের অলওয়েজ রিপ্লাই করি। তোমরা আমাকে ফেসবুকেও মেসেজ করতে পারো, অথবা এই ভিডিও নিচে কমেন্ট করে দিতে পারো, তা কিছু না, আমার নাম তো তোমরা জানোই, ঠিক আছে? আশা করছি সেটা নিয়ে কোনো অসুবিধা নয়। বাক্যগুলোর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। কোন হরমোনের প্রভাবে হয় এটা? এটা হয় তোমাদের অ্যাড্রেনালিন। এটা হয় তোমাদের অ্যাড্রেনালিন হরমোনের জন্য। এটা হয় তোমাদের অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিপদকালে। অ্যাড্রিনালিন হরমোনকে কি বলা হয়? অ্যাড্রিনালিন হরমোনকে আর কি বলা হয়? একে 3F হরমোন বলা হয়। 3F মানে হচ্ছে ফাইট, ফিয়ার আর ফ্লাইট, ঠিক আছে? 3F হরমোন বলা হয়, আপদকালীন হরমোন বলা হয়, বা আমাদের বিপদকালীন হরমোন বলা হয়, ঠিক আছে? তুমি ধরো তোমার বন্ধুর সাথে মারপিট, বা তুমি কারোর সাথে তোমার মারপিট হয়ে গেছে, তোমার থেকে ও আরো হাট্টা কাট্টা, আমার মতো তুমি পাতলা, আর তোমার সাথে যা লড়াই হয়েছে তুমি সে খুব হাট্টা কাট্টা, তুমি তাকে এক চড় মেরে দিয়েছো। এইবার তোমার কাছে দুটো অপশন আছে, তুমি ওর সাথে আবার লড়াই করবে, না ওর কাছ থেকে তুমি পালিয়ে যাবে। তো তোমার কাছে দুটো অপশন আছে, দুটোর মধ্যে একটা তো তোমাকে করতে হবে, এক তোমাকে মার খেতে হবে, না ওখান থেকে পালাতে হবে, তাই না? তাহলে ওই যে পালানোর সময়, বা ওই তোমার ওর সাথে মারপিট করতেও তোমার সাথে যে শক্তিটা যোগান করবে, সেইটাই হচ্ছে তোমাদের এই যে অ্যাড্রিনালিন হরমোন। বুঝতে পারলাম? এটাই আমাদের অ্যাড্রিনালিন হরমোনের কাজ, এবং এই আমাদের শক্তি যোগায়, হৃদস্পন্দন হার আরো বাড়িয়ে দেয়, আর কি করে আমাদের বিপদ থেকে রক্ষা করে। কুকুর যদি তোমাকে তাড়া করে, তোমাকে কুকুর ধরতে পারবে না ম্যাক্সিমাম টাইম, তার কারণ তুমি কুকুরের থেকে আগে দৌড়াবে। ওই দৌড়ানোর জন্য শক্তিটা কে তোমাকে যোগাবে? অ্যাড্রিনালিন হরমোন যোগাবে। কোথা থেকে নিঃসৃত হয়? এই যে কিডনির মাথায় একটা কি থাকে? কিডনির মাথায় একটা টুপির মতো অংশ থাকে, যার যে গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এই গ্রন্থি থেকে তোমাদের অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে? এইবার আরেকটা হরমোনও নিঃসৃত হয়, যেটার নাম হচ্ছে নর অ্যাড্রিনালিন। একটা অ্যাড্রিনালিন, একটা নর অ্যাড্রিনালিন। তাহলে অ্যাড্রিনালিন কি কাজ করে? ওকে হৃদস্পন্দনের হার কমায়? ও কি বিপদে ফেলায়? মানে কি উল্টো কাজ করে? না, এ একই কাজ করে। রামায়ণ পড়েছো? রামায়ণে দেখবে লেখা আছে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। কি লেখা আছে? তোমরা সবাই জানো রাম রাবণের যুদ্ধ হয়েছিল। লক্ষণ কি করেছিল? লক্ষণ কি যুদ্ধ করেনি? লক্ষণ যুদ্ধ করেছিল, কিন্তু নামটা কার হয়েছে? রামের সাথে রাবণের যুদ্ধ নামটা হয়েছে। সেরকম হচ্ছে ব্যাপার। অ্যাড্রিনালিনও কাজ করে, তার সাথে নর অ্যাড্রিনালিনও কাজ করে, নর অ্যাড্রিনালিনও কাজ করে, কিন্তু ওর নামটা এখানে আসে না, অ্যাড্রিনালিনের নামটা আসে। দুটারই একই কাজ, নর অ্যাড্রিনালিন দুটারই একই কাজ, কিন্তু নামটা আসে অ্যাড্রিনালিনের। নর অ্যাড্রিনালিনটা দাবা পড়ে থেকে যায়, নর অ্যাড্রিনালিনটা কেউ নাম করে না। ওই যে ঠিক ওই বললাম, রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজার দুটো নাম আসে, কিন্তু শ্রমিকদের বা সৈন্যদের কখনো নাম আসে না।
ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, তাহলে এটা হয়ে যাবে তোমাদের ডিএনএ। ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। আচ্ছা এগুলো তোমরা জানো যে এই ডিএনএ গুলো কিভাবে ক্রোমোজোম আকারে স্ট্রাকচার নেয়? নিউক্লিওজোম কাকে বলে? এইগুলো হচ্ছে ধরো এটা হচ্ছে একটা হিস্টোন অক্টামার, এবং যদি একটা ডিএনএ আসে না এখানে, একটা ডিএনএ যদি আসে তো এরকম ভাবে এসে এখানে একটা প্যাঁচ দেবে, এরকম ভাবে প্যাঁচ দেবে, দেন এর নিচে যাবে, এখানে একটা প্যাঁচ দেবে, দেন আবার এর ওপরে যাবে, এখানে একটা প্যাঁচ দেবে, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। এরকম অসংখ্য তুমি গুটি 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 স্ট্রাকচার দেখতে পাবে, যেগুলোকে নিউক্লিওজোম বলা হয়। এবং এই নিউক্লিওজোমগুলোকে একদম যদি মাইক্রোস্কোপে দেখো, দেখবে সেই হাড়ের মতো, সেই আমার এখানে মুক্তোর হাড় বা কি বলে ওই যে আরে চাঁদির বা রূপোর হাড়গুলো পড়ানো ছোট ছোট গুটি 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 দেখা যায় না, তো বিড অন স্ট্রিং বলে একটা স্ট্রাকচার দেখা যায় মাইক্রোস্কোপের আন্ডারে, ঠিক আছে? তোমার 12th ক্লাসে খুব ভালো করে পড়বে, আমরা ডিটেলস যাচ্ছি না। তখন এইটা যখন ঘনীভূত হয়ে যায় তখন একটা ক্রোমোজোমের আকার নিয়ে নেয়, ঠিক আছে? এই যদি একটা কোষের মধ্যে একটা ডিএনএ কে তুমি যদি খোলো না, তো এই যে দুটো স্ট্র্যান্ড আছে তো ডিএনএ এর মধ্যে, এরকম ভাবে দুটো স্ট্র্যান্ড আছে, এই দুটো স্ট্র্যান্ডটাকে যদি তুমি খোলো না, এর মধ্যে দুটো স্ট্র্যান্ডকে যদি খোলো না, তোমার পা থেকে মাথা অবধি হয়ে যাবে এত বড়, এবং ওটা আছে কোথায়? একটা কোষের মধ্যে, যেটা তুমি খালি চোখে দেখতেও পাও না। এবং ওই খালি চোখের মধ্যে দেখতে না পেলেও ওই নিউক্লিয়াসের ভেতরে আছে, নিউক্লিয়াসটাও তুমি খালি চোখে দেখতে পাও না, বুঝতে পারলাম? তাহলে এতটাই ছোট জিনিস, এমন ভাবে প্যাকিং করা থাকে, ঠিক আছে? স্মল আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মোটর কাছে ফিনোটাইপ হলো। তাহলে এটা হয়ে যাবে কি? কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ। আচ্ছা যদি এটাকে এরকম দিত, আচ্ছা এটার জিনোটাইপ এটাও হবে, ঠিক আছে? আচ্ছা এটা বড় হাতের ওয়াই আর এটা ছোট হাতের ওয়াই, ঠিক আছে? এইটাও কিন্তু তোমাদের কুঞ্চিত হলুদের জিনোটাইপ, ঠিক আছে? নেক্সট, জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড, কি ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণু সমন্বয়, তাহলে এটা হয়ে যাবে তোমাদের কোয়াসারভেট। আচ্ছা, সর্পগন্ধ গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায়, কি পাওয়া যায়? রেজারপিন পাওয়া যায়। কি পাওয়া যায়? রেজারপিন পাওয়া যায়। এই সর্পগন্ধ গাছকে এখন তোমরা দেখতে পাও না কেন? তার কারণ হচ্ছে অতি ব্যবহারের ফলে কি হয়েছে? সর্পগন্ধা গাছ বিলুপ্তি হয়ে গেছে, ঠিক আছে? সর্পগন্ধা গাছের থেকে রেজারপিন পাওয়া যায়, ঠিক আছে? সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, নয়নতারা গাছ থেকে ক্যান্সারের ওষুধ পাওয়া যায়, এগুলো তোমরা জেনে রাখবে। নমুনা বীজকে 196 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে, সেটাকে কি বলা হয়? একটু আগে পড়ালাম, সেটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। বলা হয় ক্রায়ো সংরক্ষণ, ঠিক আছে? বুঝতে পারলাম? চলো নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা সেটা ভালো করে জানতে হবে। চলো জানতে হবে, জেনে নেবো আমরা। সত্য না মিথ্যা, ট্রু না ফলস? ট্যাকটিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন না, বৃদ্ধিজনিত চলন হচ্ছে যেটা উদ্ভিদের দৈর্ঘ্য বাড়াবে, হাইটে এবং সাইডে বাড়াবে, এটা হচ্ছে বৃদ্ধিজনিত চলন। তাহলে এটা হয়ে যাবে ফলস, এইটা হয়ে যাবে একদম ফলস। তাহলে এটা যদি ফলস হয়ে যায় তাহলে এটা আমরা করবো গোমরা মুখ, ঠিক আছে? নেক্সট বলছে যে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার কি মাইটোসিস কোষ বিভাজনে ঘটে? না, ক্রসিং ওভার কোথায় ঘটে? মিওসিসে ঘটে, তাই না? ক্রসিং ওভার ঘটে মিওসিসে। ক্রসিং ওভার নিয়ে আমি আগের ভিডিওগুলোতে অনেক কিছু বলে রেখেছি, অনেক ডিটেলসে পড়ে রেখেছি, সেই ভিডিওগুলো একটু একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে এইটাও হয়ে যাবে ফলস, ঠিক আছে? তার মানে এইটাও হবে কি তোমাদের, এইটাও হয়ে যাবে তোমাদের গোমরা মুখ, ঠিক আছে? বুঝতে পারলাম? চলো এবার কি বলেছে যে মেন্ডেলের সময় জিন শব্দটি ব্যবহার ছিল না। হ্যাঁ, মেন্ডেল কিন্তু জিন কথাটি ব্যবহার করেনি, তার মানে এটা হয়ে যাবে ট্রু, এটা হয়ে যাবে তোমাদের ট্রু, ঠিক আছে? তারপর বলছে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় পরিণত হয়েছে। হ্যাঁ, বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়ে গেছে, কারণ ক্যাকটাস থাকে কোথায়? থাকে মরুভূমি অঞ্চলে, সেখানে জলের এতটাই কমতি যে যদি যে জলটা ওর শরীরের মধ্যে আছে সেটা যদি বাষ্পমোচন হয়ে বেরিয়ে যায় সূর্যের তাপে, তাহলে তো তার শরীরে জলই থাকবে না, সে বেঁচে থাকবে না, তাই না? যেমন উটের মরু অভিযোজন আছে, সেরকম ক্যাকটাসেরও আছে, ঠিক আছে? তাহলে ক্যাকটাসের কি আছে? যে পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়ে গেছে, তাহলে এইটা হয়ে যাবে তোমাদের কি? এটা হয়ে যাবে তোমাদের ট্রু, এটা হয়ে যাবে ট্রু, এবং এইটা হয়ে যাবে তোমাদের এটা স্মাইলি, ঠিক আছে? পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেন্ড্রন, আমি একটু আগেই বললাম এটা রডোডেন্ড্রন, তার মানে এটা হয়ে যাবে স্মাইলি, তার সাথে সাথে এটা হয়ে যাবে ট্রু, এটা হয়ে যাবে ট্রু, ঠিক আছে? কোরোয়েড লেন্সের বক্রতা ও আকারে পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, কোরোয়েড কখনোই করে না। কোরোয়েড কেন লেন্সের বক্রতা আকার করবে? কোরোয়েড তো পেছনে একটা লেয়ার, তাই না? তার মানে এটা হয়ে যাবে তোমাদের ফলস, তার মানে এটা হয়ে যাবে ফলস, আর এইটা হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? বুঝতে পারলাম?
আমি, এটা হচ্ছে গোমরামুখ। আর ক্রোয়েড লেন্সের যদি বক্রতা তোমাদের না পরিবর্তন করে, তাহলে লেন্সের বক্রতা পরিবর্তনটা করে কে? তোমরা নাম শুনেছো? সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি নাম শুনেছো? এই চোখের ডিটেলসটা যদি তোমাদের চাও এই ভিডিওতে, তাহলে চোখের একটা ছবি নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, অনলি শুধু চোখ। আর একদিন একটা ভিডিও নিয়ে আসবো শুধু নিউরনটাকে নিয়ে বোঝাবো। যদি তোমরা চাও তাহলে কমেন্টে আমাকে একবার জানাবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে একটু জানাবে, ঠিক আছে? তোমাদের ভিডিওটা কেমন লাগছে, তোমাদের ভিডিওটা কেমন লাগছে? গোমরা মুখ চলে আসছে যে বারবার, আমি সিলেক্ট করলাম এইটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তাহলে একটা তোমরা লাভ রিয়াক্ট দিয়ে দেবে, ঠিক আছে? মানে লাইক করে দেবে ভিডিওটাকে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ওকে, ডান। চলো আমরা পড়াশোনাতে আবার ফিরে আসি। এবার বলছে স্তম্ভ মিলন মেনিনজেস। মেনিনজেস কি? মেনিনজেস হচ্ছে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। তাহলে মেনিনজেস হয়ে যাচ্ছে এইটা 2.13। বুঝতে পারলাম? যৌন জনন। আচ্ছা, মেনিনজেসে কটা লেয়ার থাকে? মেনিনজেসে 3টে লেয়ার থাকে, পায়া ম্যাটার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। যদি বলে অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে কে থাকে, কোন তরল থাকে, তোমরা বলবে সিএসএফ থাকে, ঠিক আছে? সিএসএফ কি করে? অভিঘাত শোষক রূপে কাজ করে। যৌন জনন। যৌন জনন কি হবে? যৌন জনন কি হবে? যৌন জনন কি হবে? গ্যামিট উৎপাদন ও গ্যামিটের মিলনের মাধ্যমে ঘটে। তাহলে এটা হয়ে যাবে 2.14, ঠিক আছে? চলো, রোলার জীব। রোলার জীব কি হবে? রোলার জীব অটোজম দ্বারা নিয়ন্ত্রিত টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, দ্বীপভূমি নিমজ্জন না পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। তাহলে রোলার জীব হবে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত 2.15, ঠিক আছে? ঘোড়ার বিবর্তন কি হবে? পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, তার মানে হচ্ছে 2.16। তারপরে কি হবে? সুন্দরবনে পরিবেশগত সমস্যা, এটা হবে দ্বীপভূমি নিমজ্জন, তার মানে এটা হচ্ছে 2.17। আর কি হবে? ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, ক্রোমোজোমকে বেমতন্তুর সাথে যুক্ত করে কে? সেন্ট্রোমিয়ার করে, ঠিক আছে? এটা হবে 2.18। এখানে আরেকজনেরও ভূমিকা থাকে, সেটা হচ্ছে কাইনেটোকোর, সেটা তোমাদের অপশনে নেই বলে সেন্ট্রোমিয়ার করতে হচ্ছে তোমাদের অপশন, ঠিক আছে? বুঝতে পারলাম আমি? একই না? তাহলে তোমাদের এই তো স্তম্ভ মিলনও হয়ে গেল, ক্লিয়ার। নেক্সট আমরা যাই, একটি শব্দে বা একটি বাকি উত্তর দাও। বিশ্বদী শব্দটি বেছে নিয়ে লেখো। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তাহলে দেখো, টেস্টোস্টেরন হচ্ছে আমাদের গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ, প্রোজেস্টেরনও তাই জিটিএইচ, ইস্ট্রোজেনও তাই হচ্ছে জিটিএইচ। একমাত্র ইনসুলিন হচ্ছে আমাদের কি? ইনসুলিন হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে খরিত একটা হরমোন। অগ্নাশয় থেকে খরিত। অগ্নাশয় কোন কোষ থেকে খরিত? যদি আমরা অগ্নাশয় ব্যাপারটাকে পড়ি ভালো করে, অগ্নাশয় দু ধরনের কোষ হয়, সেটা হচ্ছে একটা আলফা কোষ, একটা বিটা কোষ। এই আলফা থেকে কি বেরোয়? আলফা থেকে গ্লুকাগন বেরোয়, ঠিক আছে? আচ্ছা, আমি ইংলিশে লিখে দিচ্ছি, বাংলা লিখতে অনেক সময় লেগে যাবে। গ্লুকাগন। আর বিটা থেকে কি বেরোয়? ইনসুলিন বেরোয়। বিটা থেকে ইনসুলিন বেরোয়, ঠিক আছে? বুঝতে পারলাম? বেশ। এইবার এইবার কি হচ্ছে তোমাদের? চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? দেখো, চোখের উপযোজন মানে কি? অ্যাকোমোডেশন। চোখের মধ্যে যদি উপযোজনই না হয়, তাহলে তোমাদের রেটিনাতে ফটোগুলো বা ইমেজগুলো তৈরিই হবে না। মানে ওই লেন্সই কি করে? ওই উপযোজনটা করে। কখনো কখনো ছবি আমাদের লেন্সের সামনে তৈরি হয়ে যেতে পারে, কখনো কখনো লেন্সের পিছনে তৈরি হয়ে যেতে পারে। সেই বস্তুগুলো তোমরা কিন্তু চোখে দেখতে পাবে না। যাতে তোমরা সেই বস্তুগুলোকে চোখে দেখতে পাও, ওই জন্য লেন্স কি করে? নিজের বক্রতা দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস করে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস করে ও কি করে না উপযোজন করে সেই আলোকরশ্মিগুলোকে আমাদের রেটিনার মধ্যেই ফোকাস করায়। এই কাজটাকে বলা হয় উপযোজন বা অ্যাকোমোডেশন। এই কাজটা কি করে? লেন্স করে, ঠিক আছে? তাহলে এটাই তোমাদেরকে লিখতে হবে। নিচের, আচ্ছা, এটা মাইটোসিস সমবিভাজন, আগের দিন পড়েছিলাম। মিওসিস হয়ে যাবে তোমাদের হ্রাস বিভাজন। আর একটা একবার বলে দিই যে n থেকে n হলে বা 2n থেকে n হলে দুটোর ক্ষেত্রে এটা হবে মাইটোসিস, দুটোর ক্ষেত্রে হবে মাইটোসিস। কিন্তু তুমি যদি এখানে 2n থেকে n হয়, তবে কিন্তু এটা হয়ে যাবে মিওসিস। তাহলে এইটা হয়ে যাবে হ্রাস বিভাজন, এটা হয়ে যাবে সম বিভাজন। একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চরিত্রের জন্য কি হতে পারে? আরেকটি চরিত্রের জন্য এখানে কি হতে পারে? সংকর হতে পারে। আরেকটি চরিত্রের জন্য সংকর হতে পারে। বর্ণনার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, বর্ণনার জন্য দায়ী জিনটি হচ্ছে একটা এক্স লিঙ্ক জিন, এটা লিখে দিলেই অনেক, ঠিক আছে? বুঝতে পারলাম? বর্ণনা মানে হচ্ছে ওই যে লাল, সবুজ, নীল, যে প্রোটোনোপিয়া, ডিউটোনোপিয়া, ট্রাইটোনোপিয়া, ওইগুলো, ঠিক আছে? তো এগুলো দেখে রাখবে এগুলো। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? যে কিনা যে মেরুদণ্ডী যে প্রাণীগুলো ছিল সেইগুলোর অ্যানসেস্টার বা পূর্বপুরুষ একই ছিল, এই তত্ত্ব থেকে আমরা পৌঁছাই। ওই যে আমাদের যখন ভ্রূণগুলো দেখি, সেগুলো দেখি যে যখন তারা ভ্রূণ অবস্থায় থাকে তাদের স্ট্রাকচারগুলো সব একই, তাদের
সব জিনিসগুলো দেখতে বা সমস্ত জিনিসগুলো যে রয়েছে অঙ্গগুলো সবগুলো কিন্তু একই, কিন্তু পরবর্তীকালে ডেভেলপ হওয়ার পরে তারা আলাদা আলাদা জায়গাতে চলে যাচ্ছে। তার মানে তাদের পূর্বপুরুষটা একই ছিল এবং একই পূর্বপুরুষ থেকে প্রত্যেকটা মেরুদণ্ডী প্রাণীদের জন্ম বা বিবর্তন হয়েছে, এটাই আমরা জানতে পারি। আচ্ছা, নিচে 4টি বিষয়ের মধ্যে কোনো একটি 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। কি আছে? কৃষি জমি হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অনধ্বংস। তাহলে এটা হয়ে যাবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। কেন? কারণ ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা মানে জনসংখ্যা অতিবৃদ্ধি হচ্ছে, জনসংখ্যা খুব বেড়ে যাচ্ছে, তার ফলে এখানে কি হচ্ছে? কৃষি জমি হ্রাস হয়ে যাচ্ছে। এখন তোমরা যদি গ্রামে থাকো কেউ, এখন যদি তোমরা কেউ গ্রামে থাকো তাহলে কি হবে? তোমরা দেখবে যে ম্যাক্সিমাম যে জমিগুলো চাষ করা হতো সেই জমিগুলোতে এখন বাড়ি ঘর তৈরি করা হচ্ছে। রাস্তার ধারে ধারে বেড়াতে যেতে তখন সেই জমিগুলোকে ধান গাছ লাগানো হতো, কিন্তু সেই ধান গাছের বদলে এখন সিমেন্টের ঘর বানানো হচ্ছে, তাই না? যারা গ্রামে থাকো এই জিনিসটা তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। তো অবশ্যই সেখানে কি হচ্ছে? যত জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে তত মানুষের চাহিদা বাড়ছে, তত নগরায়ন হচ্ছে, তত শিল্প স্থাপন হচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে, তার সাথে সাথে চাষের জমিগুলোতে বসতি স্থাপন হয়ে যাচ্ছে। তারপরে জলাভূমি নিমজ্জন হয়ে যাবে, জলাভূমিটাকে পুকুরগুলো বুঝিয়ে মানুষ বাড়িঘর তৈরি করে নিচ্ছে, তাই না? তো এই ব্যাপারগুলো বোঝার আছে। তো এইগুলো কিসের জন্য হচ্ছে? জনসংখ্যার সমস্যার জন্য হচ্ছে, ঠিক আছে? এখন এখন তোমরা গ্রামের দিকে যাবে, দেখবে প্রত্যেকটা বাড়িতে কি আছে? মোটর লাগানো আছে। সবাই সুইচ টিপে দেয়, মোটরে জল উঠে যায়, সেই জল ব্যবহার করে। আগে আগে এত হতো না, গ্রামে একটা দুটো টিউবওয়েল থাকতো, সেখান থেকে সবাই জল নিয়ে আসতো। এখন প্রত্যেকটা বাড়িতে আছে, তার ফলে কি হচ্ছে? মিষ্টি জলের যে লেয়ারটা সেটা কিন্তু ভূগর্ভে অনেক নিচে নেমে গেছে, তাই না? তাহলে এত সংখ্যক চাহিদার জন্য, এত চাহিদা কেন? কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো ওই জন্য। আর তার ফলে কি হচ্ছে? অরণ্য ধ্বংস হচ্ছে। তোমরা রিসেন্ট জানবে যে সাউথের দিকে কোনো একটা জায়গাতে একটা জঙ্গল ছিল, সেখানে কিন্তু রাতারাতি সেই জঙ্গলটাকে সাফ করে দেওয়া হয়েছে, তাই না? সেই জঙ্গলের পুরো পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। তার মধ্যে আমাদের অনেক প্রাণী থাকতো, অনেক তোমরা বলতে পারো যে গাছ উদ্ভিদের অনেক প্রজাতি ছিল ওখানে, অনেক পশু, তারপরে অনেক, যাই হোক গোটা পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তাদের পুরো বাসস্থানটাই ধ্বংস হয়ে গেছে। সেই বাসস্থান ধ্বংস করে কি লাভ হয়েছে ভগবান জানে। বাট এগুলো হয়ে যাচ্ছে কেন? আমাদের যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত বেশি কিন্তু আমাদের চাহিদা বাড়ছে। এই চাহিদাগুলো মেটানোর জন্য আমরা আমাদেরই ক্ষতি করছি, আর কিছু না। ঠিক আছে? জীববৈচিত্র্য হটস্পটের একটা বৈশিষ্ট্য লেখো। এটা বাচ্চাদের কোয়েশ্চেন, এটা যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। জীববৈচিত্র্য হটস্পট না বায়োডাইভার্সিটি হটস্পটটা এর বৈশিষ্ট্য কি? না সেখানে প্রচুর পরিমাণে এন্ডেমিক প্রজাতি থাকতে হবে। তার মধ্যে প্রচুর পরিমাণে একবার এই ডাটাগুলো তোমরা দেখে নেবে যে প্রচুর পরিমাণে উদ্ভিদের সংবহন কলা বিশিষ্ট, আই থিঙ্ক 1500 কি 15,000 সংবহন কলা বিশিষ্ট উদ্ভিদ থাকতে হবে। তার সাথে সাথে সেই জায়গাতে প্রচুর পরিমাণে পশু, উদ্ভিদ এবং আরো সব যে প্রজাতিগুলো আছে সেগুলো বিপন্ন প্রজাতি বা এন্ডেমিক প্রাণীর সংখ্যা অনেক বেশি হতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটা একবার দেখে নেবে তোমরা। আমি কি বলছে যে এই বাকিগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে করিয়ে দিলাম। আর তোমাদেরকে কি বলছি যে তোমরা কমেন্ট করে জানাবে যে আর কি লাগবে তোমাদের, না লাগবে। কারণ আমি এখানে আছি তোমাদেরকে সাহায্য করার জন্য। আমরা এই বইটা যতটা পারবো সলভ করব। তার সাথে সাথে আরো অনেক বই আছে, ওয়ান শট আসবে, তার সাথে রিভিশন আসবে, সাজেশন আসবে, অনেক কিছু তোমার জন্য ওয়েট করছে। তোমাদেরকে কি করতে হবে? ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে দিয়ে কি করবে? না বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমরা কি করবে? এই যে আমি তোমাদের যেটা বললাম যে এই চ্যানেলটাকে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। কি বলে সার্চ করবে? সিডিএ 910, সিডিএ 910 বলে সার্চ করবে, তাহলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চলো আজকের জন্য এটুকুই ছিল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো আর পড়াশোনা রিভিশন করতে থাকো। টাটা।